আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যে করা যারা হচ্ছে গিয়ে ট্যাক্স রিটার্নের কথা শুনলেই মোটামুটি প্যারা খেয়ে যায়। মানে স্পেশালি যারা হচ্ছে ১ম বার ট্যাক্স দেন তাদেরকে আসলে ট্যাক্স রিটার্নের কথা আসলেই মানে এড়ে ওড়ে জিজ্ঞেস করা, তারপর হচ্ছে গিয়ে জিনিসটা কিভাবে মানে অনেক সময় কমপ্লেক্স মনে হয়ে থাকে। তো এই স্পেশালি নভেম্বর মাস আসলে তো এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি মানে একটা কমন জিনিস হয়ে দাঁড়ায় মাসের লাস্টে। হচ্ছে ৩০শে নভেম্বর হচ্ছে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট। তো আমি নিজেও আসলে মানে খুব প্রো কেউ না বা আমি ট্যাক্স রিলেটেড কেউ না, কিন্তু মোটামুটি আমার আইডিয়া আছে যে কিভাবে আসলে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মোটামুটি অনেককে আমি মোটামুটি সাজেশন দিই যে কিভাবে এই রিটার্ন ফর্মটা পূরণ করতে হয় বা কি কি কিভাবে রিবেট টিবেট ক্যালকুলেশন করা লাগে এই জিনিসগুলো। তো আমার কাছে মনে হলো যে না, একটা যদি আমি একটা ভিডিও করে মোটামুটি জিনিসটা শুরু থেকে দেখাই তাহলে হয়তো অনেকের জন্য উপকার হবে। তো এই আইডিয়া থেকে আসলে এই টিউটোরিয়ালটা বানানোর চেষ্টা। তো ট্যাক্স রিটার্ন ফর্ম আসলে এই জিনিসটা কি? আমার হচ্ছে সারা বছরে আমি যে ইনকামটা করব এটার একটা বিবরণী সরকারকে জানানো যে এই হচ্ছে আমার ইনকাম, সারা বছরে আমি এটা খরচ করলাম এবং আমার অ্যাসেট এটা গ্রো করলো এবং এই ইনকামের এগেনস্টে আমার আয়কর বা ট্যাক্স এত টাকা আসছে এবং এটা আমি এভাবে জমা দিলাম। এই জিনিসটা আসলে আমার ট্যাক্স রিটার্ন থিম যেটা। তো এই ট্যাক্স রিটার্ন যদি আমি জমা দিতে চাই, একদম ফার্স্ট কাজ হচ্ছে আমার এইটার ফর্মগুলো আমার জেনে নেওয়া যে এটা কি কি ফর্মের মাধ্যমে আমি আসলে ট্যাক্স রিটার্নটা জমা দিতে চাই। আর যদি নিজেই এই জিনিসটা ক্যালকুলেশন করতে চাই তাহলে সবচেয়ে বেস্ট যে বুদ্ধি সেটা হচ্ছে যে একটা ইনকাম ট্যাক্স নির্দেশিকা পাওয়া যায়। স্ক্রিনের এই রাইট সাইডে যদি আমি তাকাই যে একটা ইনকাম ট্যাক্স নির্দেশিকা ২০২০-২১ আছে। তো এটা যদি মোটামুটি ভালো করে কেউ পড়ে তাহলে কিন্তু আসলে সে ইনকাম ট্যাক্স নিয়ে যাবতীয় বিষয় তার ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে ওইভাবে ঘাটাঘাটি করতে চাই না, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে নির্দেশিকা ওইভাবে পড়া হয়ে ওঠে না। তো তারা আসলে এই নির্দেশিকার থেকে মানে আমি এটা যেহেতু পড়েছি এখান থেকে সামারিটা করে আর কি এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম যে এই পেজে আসলে অনেকগুলো ফর্ম পাওয়া যায়। অনেকগুলো ফর্ম এই জন্যে বিকজ অনেক ধরনের প্রফেশনালস আছেন যাদের জন্য ট্যাক্স এক এক ধরনের হয়ে থাকে। ব্যবসায়ীরা রয়েছেন, আর সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, এক একজনের জন্য এক এক ধরনের ফর্ম রয়েছে। তো আমার কাছে যেটা সবচেয়ে কমন ফর্মেট যেটা মনে হয় চাকরিজীবীদের জন্য, এটার নামই হচ্ছে এরকম কি রিটার্ন স্যালারিড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে চাকরি করেন তাদের জন্য সবচেয়ে কমন যে ফর্মেট সেটা হচ্ছে আইটি উমো। তো এই আইটি উমো ফর্মের দিকে যদি আমি তাকাই, অর্থাৎ এই রিটার্ন ফর্মের দিকে যদি তাকাই তাহলে দেখবো ফার্স্ট পেজে হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া লাগে, যে অ্যাসেসমেন্ট ইয়ার, একদম ফার্স্ট যে ইনফরমেশনটা। তো এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, মানে রিটার্ন ফর্ম পূরণ করার সময় যে অ্যাসেসমেন্ট ইয়ারটা ইউজুয়ালি হয় হচ্ছে যে বছরে ট্যাক্স ক্যালকুলেশন করবো আমি তার পরের বছরটা, অর্থাৎ ২০১৯-২০-এর ট্যাক্স যখন আমি দিব তখন আমার অ্যাসেসমেন্ট ইয়ার হবে ২০২০-২১। এটা হচ্ছে একদম ফার্স্ট বেসিক আর কি। তারপরে নাম পূরণ করলাম, ৩ নাম্বার আছে এখানে, ন্যাশনাল আইডি, এই মানে বেসিক ইনফরমেশনগুলো যখন পূরণ করা শেষ করব তারপর একটা ঘর আসবে। এখানে কি বলতেছে, স্টেটমেন্ট অফ ইনকাম ডিউরিং দ্য ইনকাম ইয়ার এন্ডেড অন। তো এখানে বোঝাই যাচ্ছে যে আমার এই বছরের ৩০শে জুন ২০২০ হবে। তো এখানে ক্যালকুলেশন চাচ্ছে কিছু, দেখেন স্যালারিজ, ইনকাম ফ্রম হাউস হোল্ড প্রপার্টি, এগ্রিকালচার ইনকাম, ট্যাক্স লেভিয়েবল অন টোটাল ইনকাম, এরকম কিছু ঘর দেওয়া আছে। তো এই ঘরে হাত দেওয়ার আগে আসলে আমার অন্য একটা ফর্ম দরকার, সেটা হচ্ছে আমার স্যালারি যে আমি ডিসক্রিপশনটা দিব। তো এই স্যালারির জন্য একটা আলাদা ফর্ম এনবিআর ওয়েবসাইটে পাওয়া যাবে। সেটা যদি আমি এখানে তাকাই, এখানে দেখবো যে একটা শুরুর দিকে আছে, এই যে এখানে শিডিউল 24A, এটা হচ্ছে স্যালারির জন্য। তো এই ফর্মটা আমি কি করবো, ডাউনলোড করে নিব। তো এই ফর্মটা যদি আমি ডাউনলোড করি তাহলে দেখবো যে এখানে আমার একটা অফিস থেকে স্যালারিটা কিভাবে দিচ্ছে ওই জিনিসগুলো আসলে এখানে আমি পূরণ করতে পারবো। তো সাধারণত একটা অফিসের স্যালারিগুলো কিভাবে দেওয়া হয়, বেসিক পে দেওয়া হয়, স্পেশাল পে থাকে, এরিয়ার পে অর্থাৎ আগের বছরের যদি কোনো প্রাপ্য থাকে সেটা থাকতে পারে, হাউস রেন্ট অ্যালাউন্স দেয়, মেডিকেল অ্যালাউন্স দেয়, কনভেয়েন্স অ্যালাউন্স দেয়, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এগুলো হচ্ছে একদম কমন যেই হেডে আমাদেরকে বেতন বা অ্যালাউন্সগুলো দেওয়া হয়ে থাকে। সেটা সরকারি বেসরকারি মোটামুটি সব মানে জব হোল্ডারদের জন্যই প্রযোজ্য। তো এই ঘরটা আসলে আমাদেরকে একদম ফার্স্টে পূরণ করতে হবে। এটার জন্য আমার সাপোর্টিং ডকুমেন্ট কি থাকবে, হচ্ছে আমার যে স্যালারি স্টেটমেন্ট যেটা অফিস থেকে দেওয়া হচ্ছে। তো স্যালারি স্টেটমেন্টটা দেখে কিন্তু আমি স্যালারি স্টেটমেন্টটা এখানে ক্যালকুলেশনটা করতে পারবো। তো এখানে ৩টা কলাম দেখা যাচ্ছে স্যালারির পাশে। ফার্স্টটা কি, অ্যামাউন্ট, অর্থাৎ আমাকে কত টাকা দেওয়া হইলো, এর মধ্যে ট্যাক্স এক্সেন্টেড কত টাকা, আর লাস্টে হচ্ছে ট্যাক্সেবল কত টাকা। অর্থাৎ
আমাকে যদি 1 লক্ষ টাকা বেতন দেওয়া হয় বেসিক পে, এই 1 লক্ষ টাকার মধ্যে আসলে কত টাকা ট্যাক্স ফ্রি, আর তারপর হচ্ছে গিয়ে কত টাকার উপর আমাকে ট্যাক্সটা দিতে হবে। তো এই ফরম্যাটটাই আমি আসলে একটা গুগল স্প্রেডশিটে কপি করে নিয়ে আসছি। তো এখানে আসলে দেখালে ক্যালকুলেশন করা সোজা হবে। তো এটা কি ফার্স্টে বলছে বেসিক পে। তো আমি ধরে নিলাম যে আমার অফিসের বেসিক পে হচ্ছে গিয়ে মাসে 30,000 টাকা করে। তো 12 মাসে হবে 3,60,000 টাকা। তো ধরে নিলাম আমি ফর দ্য সেক অফ ক্যালকুলেশন 3,60,000 টাকা এটা হচ্ছে আমার বেসিক পে। তো এখন এটা যদি আমার বেসিক পে হয়ে থাকে, তাহলে বেসিক পে এর উপর আসলে কোনো ট্যাক্স এক্সাম্পশন নাই। অর্থাৎ আমার টোটাল ট্যাক্সের পরিমাণ বেসিক পের পুরোটাই। সো এখানে আমার বুঝতে হচ্ছে 3,60,000 পুরোটাই। অর্থাৎ আমার বেসিক ইনকাম যা হবে পুরোটাই ট্যাক্সেবল। আমার বেসিক ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রেও বেসিক পে যদি 10 লক্ষ টাকা হয়, সেটা হচ্ছে আমার পুরোটাই ট্যাক্সেবল। এটার মধ্যে কোনো ট্যাক্স এক্সাম্পশন নাই। আচ্ছা, তো তারপরে যেটা আসছে স্পেশাল পে বা এরিয়ার পে, এই জিনিসটা আসলে ডিপেন্ড করে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ট্যাক্সেবলই হয়। এটার জন্য আসলে ওই নির্দেশিকার মধ্যে আলাদা করে বলা নাই, সো ধরে নেওয়া যায় এটাও ট্যাক্সেবল হবে। তারপরে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেই অ্যামাউন্টটা সবাইকে দেওয়া হয়, সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো আমি ধরে নিলাম যে আমার হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে গিয়ে মাসে হচ্ছে গিয়ে 36,000 টাকা বেসিক, যেটা আমি ধরে নিলাম আমার অ্যালাউন্স হচ্ছে গিয়ে মাসে 20,000 টাকা করে। তো 20,000 করে 12 মাসে হয় কত? 2,40,000 টাকা হচ্ছে আমার হাউস অ্যালাউন্স। 2,40,000, এটা হচ্ছে কি আমার হাউস অ্যালাউন্স। এখন হাউস অ্যালাউন্স কিন্তু আমার পুরোটা ট্যাক্সেবল না। হাউস অ্যালাউন্সের জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে যে আমার বেসিক পের 50% পর্যন্ত হচ্ছে আমার ট্যাক্স এক্সেম্পটেড। অর্থাৎ আমার বেসিক পে যেহেতু 3,60,000 টাকা, সেক্ষেত্রে আমি 1,80,000 টাকা পর্যন্ত আমি কি পাবো? ট্যাক্স ফ্রি পাবো। অর্থাৎ আমার হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে গিয়ে 2,40,000 টাকা, কিন্তু আমি আমার বেসিক পের 50% আমি ট্যাক্স ফ্রি পাবো। সেক্ষেত্রে আমার বাকি যে অ্যামাউন্টটা থাকবে, অর্থাৎ 60,000 টাকা, এটা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম। সো এখানে দেখেন আমার বেসিক পে ছিল 3,60,000 টাকা, বাট যদি আমার বেসিক পে হতো হচ্ছে গিয়ে 4 লক্ষ টাকা, সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাক্স ফ্রি ইনকাম হতো, মানে আমার ট্যাক্স এক্সেম্পশন থাকতো 2 লক্ষ টাকা পর্যন্ত। তখন আমার ট্যাক্সেবল ইনকাম হতো কত? 40,000। একইভাবে যদি আমার হাউস অ্যালাউন্স কম হইতো, সে আমার হাউস অ্যালাউন্স হচ্ছে গিয়ে 2 লক্ষ টাকা, আর আমার ট্যাক্স এক্সেম্পশন আসে হচ্ছে 1,80,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাক্সেবল ইনকামের পরিমাণ থাকতো 20,000 টাকা। মানে ক্যালকুলেশনটা হবে এরকম যে আমার বেসিক পে 50%, তবে সেটা হবে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ 3 লক্ষ টাকার চেয়ে বেশি পরিমাণ হাউস মানে অ্যালাউন্স কিন্তু আমাকে ট্যাক্স ফ্রি ভাবে দেওয়া যাবে না। অর্থাৎ আমার হাউস অ্যালাউন্স যদি 3,20,000 টাকা হইতো, সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাক্স এক্সেম্পশন হবে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত, আমার ট্যাক্সেবল ইনকাম হবে 20,000 টাকা। তো যাই হোক, ইন জেনারেল কমন যেই ফর্মুলা, সেটা হচ্ছে বেসিক পের 50% হচ্ছে আমার ট্যাক্স এক্সেম্পশন। তারপর আসছে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। সে আমার মেডিকেল অ্যালাউন্স হচ্ছে গিয়ে মান্থলি আমি 5,000 টাকাও করে পাই, সো 5 হচ্ছে 60,000 টাকা। এখন এখানে একটা ব্যাপার আছে, মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে রুলটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পশন হচ্ছে আমার যে বেসিক পে তার 10%। সো আমার 3,60,000 টাকার 10% কত আসে? আমার 36,000 টাকা। তো যেহেতু আমার 3,60,000 টাকার 10% হচ্ছে 36,000 টাকা, আর আমার মেডিকেল অ্যালাউন্স আমার অফিস আমাকে দিচ্ছে হচ্ছে কি 60,000 টাকা করে, তো এর মধ্যে 36,000 টাকা হচ্ছে আমার ট্যাক্স ফ্রি, আর 24,000 টাকা হচ্ছে আমার ট্যাক্সেবল। একইভাবে কনভেন্স অ্যালাউন্সের জন্য ধরে নিলাম আমাকে অফিস দিচ্ছে মান্থলি সে কনভেন্স অ্যালাউন্স দিচ্ছে 10,000 টাকা। বেতনটা একটু বেশি বেশি ধরা হচ্ছে এই জন্য যে কম হলেও ওটার ক্যালকুলেশনটা ইজিয়ার। তো আমি একটু মানে যাদের বেশি হয় ওই ক্যালকুলেশনটা যাদের দেখানো যায় এই জন্য আর কি দেখাচ্ছি। তো ধরে নিলাম কনভেন্স অ্যালাউন্স হচ্ছে আমার 10,000 করে হলে আমার টোটাল আসতেছে হচ্ছে গিয়ে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। তো সেক্ষেত্রে কনভেন্স অ্যালাউন্সের ক্ষেত্রে আবার ট্যাক্স এক্সেম্পশন ফিক্স, সেটা হচ্ছে 30,000 টাকা হচ্ছে ট্যাক্স ফ্রি। সো বাকি 80,000 টাকা হচ্ছে আমার, সরি এখানে হবে 90,000 টাকা হচ্ছে ট্যাক্সেবল। এটা হচ্ছে আমার কনভেন্স অ্যালাউন্সের ক্ষেত্রে। তো এরপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ আমাদের যেই 2 ঈদে যে ফেস্টিভ্যাল অ্যালাউন্সটা দেওয়া হয়,
সেটা হচ্ছে গিয়ে আমার পুরোটাই ট্যাক্সেবল। ধরে নিলাম এক্ষেত্রে আমার ফেস্টিভ্যাল অ্যালাউন্স ছিল 50,000 টাকা, অর্থাৎ আমার অফিস থেকে 50,000 টাকা হচ্ছে গিয়ে আমার ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয়েছিল, কিন্তু পুরোটাই চলে যাবে হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকামে। এর বাইরেও হয়তো আরও অনেক অ্যালাউন্স থাকতে পারে, অনেক সময় সাপোর্ট হিসেবে দেওয়া হয়, লিভ অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আর্ন লিভ যেটাকে বলে। তারপর হচ্ছে গিয়ে অনারিয়াম থাকতে পারে বিভিন্ন মিটিং টিটিং এর জন্য, ওভার টাইম অ্যালাউন্স থাকতে পারে। তো এগুলো কিন্তু পুরোটাই ট্যাক্সেবলে চলে যাবে, অর্থাৎ এখানে আমি যাই ইনকাম করবো পুরোটা হচ্ছে ট্যাক্সেবল ইনকামে চলে যাবে। তারপরে বোনাস থাকতে পারে, অনেক সময় অফিসের বছর শেষে ইয়ারলি বোনাস আমাদেরকে অনেক অফিসে দেওয়া হয়। সরকারি অফিসে তো দেওয়া হয় না, বেসরকারি অনেক অফিসে ইয়ারলি বোনাস বা এক্স গ্র্যাসিয়া দেওয়া হয়। তো এই জিনিসগুলোও কিন্তু চলে যাবে হচ্ছে গিয়ে আমার টোটাল ইনকামটা চলে যাবে হচ্ছে গিয়ে আমার ট্যাক্সেবল ইনকামে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশনটা করা হয় এই ক্ষেত্রে কিন্তু আবার 50,000 টাকা হচ্ছে ট্যাক্স ফ্রি। অর্থাৎ ধরে নিলাম আমি আমার টোটাল ইনকামের 5,000 টাকা অফিস আমাকে দিচ্ছে, কিন্তু ওটা আমার হাতে দিচ্ছে না, ওটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন, আমার যে প্রভিডেন্ট ফান্ড ওখানে চলে যাচ্ছে। নর্মালি এই টেন্ডেন্সি এরকমই বেশিরভাগ অফিসগুলোতে। তো সেক্ষেত্রে ধরে নিলাম আমি হচ্ছে গিয়ে 60,000 টাকা হচ্ছে আমার কন্ট্রিবিউশন টু দ্য প্রভিডেন্ট ফান্ড। এক্ষেত্রে 50,000 হচ্ছে গিয়ে আমার ট্যাক্স ফ্রি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে, অর্থাৎ 10,000 টাকা হচ্ছে আমার ট্যাক্সেবল। এটা হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আর অন্য যে শেডগুলো রয়েছে এগুলো মোটামুটি হচ্ছে গিয়ে আমার ট্যাক্সেবল ইনকাম আর কি। তো এখানে যদি আমি সবগুলো টোটাল সামারি করি তাহলে দেখা যাচ্ছে যে আমার টোটাল ইনকাম ছিল হচ্ছে 8,90,000 টাকা, যেটা মানে হিউজ ইনকাম। এটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য না। আবার জুনিয়র যারা মানে মেইনলি যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা তাদেরও হয়তো এত স্যালারি না, জাস্ট আমি কিন্তু এক্সাম্পল দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। তো যাই হোক, এর মধ্যে আমার ট্যাক্স ফ্রি ইনকাম ছিল কত, 2,96,000 টাকা, আর 5,94,000 টাকা এটা হচ্ছে আমার ট্যাক্সেবল, অর্থাৎ এই অ্যামাউন্টের উপর কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে। তো এই বাকি 8,90,000 টাকার পুরোটার উপর কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে না। এর মধ্যে 3 লক্ষ টাকা প্রায় ফ্রি, মানে ট্যাক্স ফ্রি, আর বাকি যে 5,94,000 টাকা আছে এটার উপর হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশনটা হবে। আচ্ছা, তো ট্যাক্স ক্যালকুলেশনের আগে আরেকটা ছোট্ট জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে ট্যাক্স রিবেট যেটাকে বলে। অর্থাৎ ট্যাক্স রিবেট হচ্ছে গিয়ে আমার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, যেমন ইনভেস্টমেন্ট বলতে কি, যে টাকাটা আমি ইনকাম করলাম কিন্তু আমি আর খরচ করতেছি না নিজের জন্য, রাদার আমি একটা গভর্নমেন্টের যে স্পেসিফিক কিছু হেড আছে ওই হেডের আন্ডারে যদি আমি খরচ করি বা ইনভেস্ট করে থাকি, তো সেটার জন্য আমি গভর্নমেন্ট আমাকে একটা ট্যাক্স রিবেট দিবে। মানে হচ্ছে একটা আমি যেই টাকা ইনভেস্ট করব তার 15% আমাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে। তো সেই ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার রিবেট ক্যালকুলেশন। তো রিবেট ক্যালকুলেশনটা কিরকম হবে, আমার স্যালারির জন্য যেরকম একটা ঘরের মধ্যে আমি সবগুলা একটা একটা করে ভাগ করে দিলাম, তো একইভাবে আমি আমার যে রিবেটটা পাবো কিনা বা আমার রিবেট হবে কিনা এটা আমি একটু এই ফর্মের মধ্যে চেক করে দেখবো। তো রিবেটের ক্যালকুলেশনের জন্য কিন্তু একটা আলাদা ফর্ম আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা 24D, অর্থাৎ শিডিউল 24D বা ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের জন্য এই ফর্মটা পাওয়া যায়। এই ফর্মটা কিরকম, সিম্পল, যে এখানে কি কি আছে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন স্কিম আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে বেশ কয়েকটা ঘর দেওয়া আছে, ইভেন গভর্নমেন্ট জাকাত ফান্ড আছে। তো এই স্পেসিফিক জিনিসগুলোর মধ্যে যদি আমি ইনভেস্ট করে থাকি, যেমন শেয়ার মার্কেট আছে, এই স্পেসিফিক জিনিসগুলোর মধ্যে যদি আমি ইনভেস্ট করি তাহলে সেই অ্যামাউন্টের জন্য কিন্তু আমি রিবেট পাবো। ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রুভড সেভিং সার্টিফিকেট, এখন গভর্নমেন্ট অ্যাপ্রুভড কি কি আছে এটা কিন্তু আমাকে বের করতে হবে যদি আমি এখান থেকে রিবেট এক্সপেক্ট করি। কারণ যে ইচ্ছা মতো আমি যদি ইনভেস্ট করে ফেলি সেখানে কিন্তু আমি রিবেট পাবো না। সাপোজ আমি এখন একটা ব্যবসায় যদি ইনভেস্ট করি ওটার জন্য কিন্তু আমি রিবেট পাবো না। রিবেট পাবো হচ্ছে গভর্নমেন্টের স্পেসিফিক যেই হেডগুলো রয়েছে ওগুলোর মধ্যে যদি আমি ইনভেস্ট করি। তো ধরে নিলাম আমি হচ্ছে গিয়ে খুব বেশি ইনভেস্ট নাই, তো এই ঘরটা থেকে আমরা দেখবো যে আসলে ইনভেস্ট কোথায় কোথায় করা যেতে পারে, মানে কমনলি করা হয়ে থাকে। তো এখানে যে দেখা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পেনশন স্কিম, এগুলা আসলে ওয়াইডলি ইউজ না, তবে কন্ট্রিবিউশন টু কন্ট্রিবিউশন টু দ্য সেলফ কন্ট্রিবিউশন, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু দ্য রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এইটা সাধারণত হচ্ছে গিয়ে খুবই কমনলি ইনভেস্টমেন্ট হয়ে থাকে এখানে।
কারণ প্রভিডেন্ট ফান্ড যেহেতু কাটা হয়, তো এই প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আসলে আমার রিবেটেবল, অর্থাৎ এই প্রভিডেন্ট ফান্ডের জন্য কিন্তু ট্যাক্স রিবেট পাওয়া যায়। তো এখানে সেলফ কন্ট্রিবিউশন অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, তো আমরা যে ক্যালকুলেশনটা দেখাচ্ছিলাম ওখানে কিন্তু আমি কি করলাম, 60,000 টাকা হচ্ছে আমার মানে সেলফ কন্ট্রিবিউশন। তো অনেক অফিস এরকম হয় যে এমপ্লয়ার অর্থাৎ আমার অফিসে কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন করে যেটা আমার জন্য, অর্থাৎ আমি আমার কাছ থেকে বছরে 60,000 টাকা নিল, অফিসও আমার জন্য 60,000 টাকা ওই ফান্ডে জমা দিবে। সেক্ষেত্রে কত হয়ে যাবে, 1,20,000 টাকা হয়ে যাবে হচ্ছে কি আমার কন্ট্রিবিউশন। কোথায়, প্রভিডেন্ট ফান্ডে, অর্থাৎ 1,20,000 টাকা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। তো এই একইভাবে অন্য কোনো ফান্ডে যদি আমি জমা দিয়ে থাকি, ধরুন আমি জাকাত ফান্ডে যদি কেউ দিয়ে থাকে, সাপোজ আমি অ্যাপ্রুভ জাকাত ফান্ডে যদি 10,000 টাকা দিয়ে থাকি, সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ধরলাম আমি এখানে 10,000 টাকা দিয়েছিলাম। তো এইভাবে করে কিন্তু মানে আমার ইনভেস্টমেন্টটা কোথায় আছে এই হেডটা বের করে নিতে হবে। তো এখন এই হেডটা বের করার পর টোটাল অ্যালাউয়েবল, সরি এখানে আসছে কত, 13 টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন। তো আমার এটা জাস্ট টোটালটা যোগ করে নিব। তো এখানে যোগ করলে কত আসছে, 1,30,000 টাকা। এখন নেক্সট যে ঘরটা সেটা হচ্ছে যে এর মধ্যে 3টা হেড আছে। তো 3টা হেড কি কি, যে বলতেছে এখানে এলিজিবল অ্যামাউন্ট ফর রিবেট, অর্থাৎ এই 3টার মধ্যে থেকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমি কোনটা এলিজিবল। এর মধ্যে 3টা ঘর দেখেন, 14 এতে বলতেছে টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন। তো টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন আমার কত আসছে, 1,30,000 টাকা। এটি 1, 2, 3। আচ্ছা, তারপরে যে ঘরটা ওটা ইন্টারেস্টিং একটু, ওখানে বলতেছে যে 25% অফ দ্য টোটাল ইনকাম, অর্থাৎ আমার ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম আমার এখানে কত ছিল, ট্যাক্সেবল ইনকামটা যদি আমি দেখে আসি, ওখানে ছিল হচ্ছে আমার মোস্ট প্রবাবলি 5,94,000 টাকা। তো আমার যদি 5,94,000 টাকা আমার ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে, রাইট, তো এই 5,94,000 25% হচ্ছে আমার এই ঘরটায় বসাইতে হবে, এই 14 বিতে। তো এটা যদি আমি বসাই যে 0.25 ইন্টু 5,94,000 টাকা, দিতে হবে এটার সামনে। আচ্ছা, তাহলে কত আসতেছে, 1,48,000 পয়েন্ট। আচ্ছা, কত পাইলাম আমি, 1,48,500 টাকা। এখন এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে কম, সেটা হচ্ছে আমার আমার এলিজিবিলিটি, অর্থাৎ ট্যাক্সের রিবেট পাওয়ার এলিজিবিলিটি। তো এই 3টার মধ্যে সবচেয়ে কম কোনটা, এই 3টার মধ্যে সবচেয়ে কম হচ্ছে আমার যে টোটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট 1,30,000 টাকা। সো এইটা বসবে হচ্ছে এখানে এলিজিবল অ্যামাউন্ট। আর থার্ড অপশনটা ছিল হচ্ছে 1.5 কোটি টাকা, অর্থাৎ সর্বোচ্চ 1.5 কোটি টাকা পর্যন্ত আমার রিবেটের জন্য অ্যাপ্লিকেবল হব আমি। সো এখানে আমার ইনভেস্টমেন্ট 1,30,000 টাকা, আমার ট্যাক্সেবল ইনকামের 25% হচ্ছে 1,48,000 টাকা, আর এটা হচ্ছে 1.5 কোটি। তো এই 3টার মধ্যে লোয়েস্ট হচ্ছে 1,30,000। সো এখানে আমার বসবে 1,30,000 টাকা। এখন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে তার মানে এটার মানে এটাই যে আমি চাইলে আরো 18,000 টাকা, 18,500 টাকা ইনভেস্ট করতে পারতাম। তো এই 18,500 টাকা ইনভেস্ট করলে আমার লাভটা কি হতো, এখন এই যে 1,30,000 টাকা আমি রিবেট পাবো হচ্ছে 1,30,000 টাকার উপর 15%। তো আমার এখানে রিবেটটা কত হবে, 1,30,000 টাকার উপর 15% ইন্টু 0.15, কত আসতেছে, 19,500 টাকা হচ্ছে আমার ট্যাক্স রিবেট। কিন্তু যদি আমার এমন হতো যে আমি আসলে 1,48,500 টাকাই আমি ইনভেস্টমেন্ট করছি, অথবা আমি সাপোজ 1,60,000 টাকা ইনভেস্ট করছি, সেক্ষেত্রে আমার লোয়েস্ট ছিল 1,48,500 টাকা। তো তখন কিন্তু আমার রিবেটটা হয়তো 1,48,500 টাকার উপরে, অর্থাৎ এই 3টা ঘরের মধ্যে যেটা লোয়েস্ট হবে সেটার 15% হচ্ছে আমার ট্যাক্স রিবেট। তো আমি আসলে ট্যাক্স ক্যালকুলেশনের আগে ট্যাক্স রিবেটটা ক্যালকুলেট করে ফেললাম, যে অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে 19,500 টাকা। ফাইন, তো আমাদের ট্যাক্স রিবেট ক্যালকুলেশনটা হয়ে গেল। এখন তাহলে আমরা হচ্ছে গিয়ে ট্যাক্সের যে ক্যালকুলেশনটা আছে ওটা দেখবো। যে আমার ফার্স্টে যে ঘরটা দেখলাম, অর্থাৎ আইটি উমো যে ঘরটা ফর্মটা ছিল, এই যে এই ফর্মটা আমরা এখন চলে যাব, যে এই ফর্মের মধ্যে আসলে ক্যালকুলেশনটা কিভাবে হবে। তো 1 নাম্বার যেই সিরিয়ালটা ওখানে বলছে স্যালারিজ, অর্থাৎ এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টে আমার যে ট্যাক্সেবল ইনকামটা,
ওই অ্যামাউন্টটা কত। তো ওই অ্যামাউন্টটা কত ছিল আমার 5,94,000 টাকা, অর্থাৎ আমার টোটাল 8,96,000 থেকে 2,96,000 টাকা হচ্ছে গিয়ে আমার ট্যাক্স ফ্রি, আর বাকি যে 5,94,000 টাকা এটা হচ্ছে গিয়ে আমার ট্যাক্স ফ্রি ইনকাম। তো এই জিনিসটা যদি আমি একটু এখানে ক্যালকুলেট করে দেখাই তাহলে দেখবো যে তো এখন ওই যে প্রথম যে ফর্মটা অর্থাৎ আইটি উম ফর্মটার ফার্স্ট পেজে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে আমার ইনকামের যেই স্টেটমেন্টটা ছিল ওটা 24 অর্থাৎ স্যালারির যেই ফর্মটা ওটা আমরা পূরণ করছি, তো ওখান থেকে আমরা এখন চলে এখানে ইনপুটগুলো দিব। তো একদম যে ফার্স্ট ঘরটা সেখানে কি বলা আছে, সেখানে বলা আছে হচ্ছে যে আমার ইনকামের স্যালারিটা কত, অর্থাৎ আমার টোটাল স্যালারিজ ইনকাম কত। সো আমরা এটা তখন যে ক্যালকুলেশন করলাম সেটা ছিল হচ্ছে গিয়ে 5,94,000 টাকা। এটা হচ্ছে গিয়ে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম ছিল। তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি কারো থাকে সেটা তার জন্য প্রযোজ্য, আমি একদম সিম্পল যারা স্যালারিড ইন্ডিভিজুয়াল তাদের জন্য ক্যালকুলেশনটা করতেছি। তারপর এগ্রিকালচারাল ইনকাম যদি কারো থাকে তিনি দেবেন। ইনকাম ফ্রম আদার সোর্সেস যদি কারো থাকে, যে অন্য কোনো সোর্স যদি থাকে, তো এখানে সোর্সটা দেখানোর সুবিধা এটাই যে আমার যদি আদার কোনো ইনকাম সোর্স থাকে এবং ওইটার যদি আমার এভিডেন্স থাকে, তো আমি যদি এখানে শো করি সেটা কিন্তু আমার হোয়াইট মানি হিসেবে ক্যালকুলেট হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটাই আসলে কনসেপ্ট এরকমই যে আমি যেটা এখানে ডিক্লেয়ার করবো পুরো জিনিসটা আমার লিগাল হয়ে যাবে। আমার যদি আদার কোনো ইনকাম সোর্সের ইনকাম থাকে এটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারবো। সো তারপরে আমার টোটাল ইনকাম, তো আমার টোটাল ইনকাম কত 5,94,000 টাকা, এটাই হচ্ছে আমার টোটাল ইনকাম যেটা ট্যাক্সেবল। এখন কি বলতেছে 6 নম্বর কলাম যে ট্যাক্স লেভিয়েবল অন দ্য টোটাল ইনকাম। তো এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে যেটা প্রত্যেক বছরই চেঞ্জ হয়। যেমন আমার টোটাল ট্যাক্স হিসাব করতে হবে হচ্ছে 5,94,000 টাকার উপর। এখন ইউজুয়ালি যেটা হয় গভর্নমেন্ট হচ্ছে গিয়ে 2.5 লক্ষ টাকার উপর ট্যাক্স আগে ছিল, অর্থাৎ লাস্ট বছরও ছিল কি 2.5 লক্ষ টাকার উপর থেকে ট্যাক্স ক্যালকুলেশন শুরু হয়। বাট এইবার করোনা প্যান্ডেমিকের জন্যই হোক বা নতুন যেই নির্দেশিকা আমার এনবিআর ওয়েবসাইট থেকে দেওয়া, সেখানে বলা হচ্ছে যে 3 লক্ষ টাকা থেকে ট্যাক্স ক্যালকুলেশন শুরু হবে, অর্থাৎ 5,94,000 থেকে প্রথম 3 লক্ষ টাকা আমার ট্যাক্স ফ্রি। সো 5,94,000 থেকে আমি যদি 3 লক্ষ টাকা বাদ দিই তাহলে আমার বাকি থাকতেছে কত 2,94,000 টাকা। তো আমার 2,94,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। তো এখন এই 2,94,000-এর প্রথম যে 1 লক্ষ সেটার মধ্যে ট্যাক্স হচ্ছে গিয়ে 5%। তো 1 লক্ষ 5% কত 5,000। সো আমার প্রথম 1 লক্ষের জন্য আমার ট্যাক্স হচ্ছে গিয়ে 5,000 টাকা। সো 2,94,000 থেকে 1 লক্ষ চলে গেলে বাকি থাকতেছে কত আমার 1,94,000 টাকা। তো এই 1,94,000 টাকা যেটা ওটার উপর ট্যাক্স হচ্ছে গিয়ে 10%, অর্থাৎ প্রথম 1 লক্ষের পরে বাকি যে 3 লক্ষ টাকা ওটার উপর ট্যাক্স হচ্ছে 10% করে। তো সেক্ষেত্রে আমার 1,94,000 টাকার উপর ট্যাক্স কত আসবে, দেখা যাচ্ছে এটা 10% কত 19,400 টাকা। সো এই 19,400 আর 5,000 অর্থাৎ 24,400 টাকায় হচ্ছে কি আমার টোটাল ট্যাক্স লেভিয়েবল। 24,400 টাকা হচ্ছে কি আমার টোটাল ট্যাক্স লেভিয়েবল। আচ্ছা, তারপরে যে হিসাবটা আসতেছে ট্যাক্স রিবেট। তো ট্যাক্স রিবেট ফর্মটা তো আমরা পূরণ করলাম। ট্যাক্স রিবেট ফর্ম পূরণ করে আমরা কত দেখলাম যে আমার 19,200 টাকা ছিল হচ্ছে কি আমার ট্যাক্স রিবেট, অর্থাৎ আমি আমার টোটাল ইনকামের উপর ট্যাক্স আসছে হচ্ছে কি 24,400 টাকা, আমার ট্যাক্স রিবেট আসছে কত 19,200 টাকা। তো সেক্ষেত্রে আমার আরও দেওয়া লাগবে কত টাকা সেটা আমি ক্যালকুলেশন করে নিব। এখানে আছে 200, আছে 5,200 টাকা, অর্থাৎ আমাকে আমার ট্যাক্স রিটার্ন ফর্ম জমা দেওয়ার সময় আরও 5,200 টাকা পে করতে হবে। বাট অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে অফিস আমার কাছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা কিন্তু কেটে নেয়। কিভাবে ইউজুয়ালি সেটা হয় সোর্স হিসেবে, অর্থাৎ আমার মানে স্যালারি থেকে সাধারণত 2,000-3,000 টাকা করে অনেক অফিসে কেটে নেয়। তো যদি আমি ধরে বা 500-1,000
এক এক অফিস এক এক রকম ইয়ে। তো যদি এরকম হয় যে আমার কাছ থেকে আসলে মান্থলি সাপোজ 500 টাকা করে কেটে নিচ্ছে অফিস, সেটা কি হিসেবে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে। তো সেটা কত আসতেছে, 12 মাসে 5 × 60 6,000 টাকা আসতেছে হচ্ছে আমার ট্যাক্স ডিডাক্টেড অর পেইড ইন অ্যাডভান্স উইথ দ্য রিটার্ন। তাহলে দেখেন এখানে যদি আমি হিসাবটা বসাই, 6,000 টাকা হচ্ছে অফিস আমার কাছ থেকে আগেই কেটে নিছে, অর্থাৎ মান্থলি 500 টাকা করে 6,000 টাকা অফিস আমার কাছ থেকে ঈদের মধ্যে কেটে নিছে। কিন্তু আমার দেখা যাচ্ছে আমার ট্যাক্স আসছে হচ্ছে আসলে 5,200 টাকা। এই ঘরটার ব্যবহারটা কি আমি আসলে একটু পরে বলতেছি। তো এখানে আমার 6,000 টাকা আসছে আমার ট্যাক্স কেটে নেওয়া, আর আমার ট্যাক্স আসলে দেওয়ার কথা ছিল 5,000 টাকা। তার মানে কি আমি আসলে গভর্নমেন্টের কাছে আরো 800 টাকা পাই। তো এই 800 টাকার কি হবে, এই 800 টাকা আমি নেক্সট বছর অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো এখানে আমার যেহেতু 10 নম্বরে কি বলছে, ডিফারেন্স বিটুইন সিরিয়াল 8 and 9, এখানে আমার আসতেছে কত, -800 টাকা। তো এই 800 টাকা হচ্ছে আমার অ্যাডজাস্টেবল। নেক্সট ইয়ারে যখন আমি ট্যাক্স দিব, তখন কিন্তু আমি এই অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, এখানে কিন্তু আমি নেক্সট ইয়ারে এই 800 টাকা লিখতে পারবো। 800 টাকা লিখে আমার যত ট্যাক্স আছে ওটা ক্যালকুলেশন করে এখানে টোটাল বসাইতে পারবো। তারপরে আমার যত এক্সট্রা দেওয়া লাগবে নাকি আমি নেক্সট ইয়ারে আবার অ্যাডজাস্ট করবো, এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। তো এইটা হচ্ছে কি আমার যে আইটি উমো, যেটা অর্থাৎ আমার টোটাল যে সামারি, যেটা ট্যাক্স রিটার্নের এই সামারির ফার্স্ট পেজটা কিন্তু আমি এভাবে পূরণ করে ফেলতে পারবো। তো তারপরে লাস্টে কি আছে, ট্যাক্স এক্সেম্পটেড অ্যান্ড ট্যাক্স ফ্রি ইনকাম। ওই যে ফার্স্টের স্যালারির স্টেটমেন্টটা যে পূরণ করতেছিলাম, 3টা রো ছিল। ফার্স্টে ছিল হচ্ছে কি টোটাল ইনকাম, তারপরে ছিল ট্যাক্স এক্সেম্পটেড। তো এই ট্যাক্স এক্সেম্পশনের কত ছিল, সম্ভবত 2,94,000 টাকা ছিল আমার ট্যাক্স ফ্রি ইনকাম। তো এইটা আমি এখানে দেখাই দিব। তাহলে হচ্ছে মোটামুটি আমার ফার্স্ট পেজের যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু হয়ে যাবে। এটা 30/6/2020। তো এটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট পেজের তার ক্যালকুলেশন মোটামুটি হয়ে যাবে। তো এরপরে যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়, স্পেশালি ফার্স্ট টাইম জমা দেওয়ার সময় অ্যাসেট ডিক্লারেশনটা করা লাগে। তো অ্যাসেট ডিক্লারেশনটা কি, অ্যাসেট ডিক্লারেশনটা একটা সিম্পল কনসেপ্ট যে আমার কাছে আসলে কি পরিমাণ অ্যাসেট আছে, এটা আমি জাস্ট ট্যাক্স অফিসকে জানাই দিলাম। তো এরপরে আমাকে আসলে তখন আর প্রত্যেক বছর আমার কি পরিমাণ অ্যাক্রেডিশন বা আমার ট্যাক্স, আমার অ্যাসেট অ্যাড হচ্ছে, এই জিনিসটা যেন ক্লিয়ার থাকে। হঠাৎ করে আমরা যে দুর্নীতির নিউজ টিউজ দেখি, অনেকের কি হয়, মানে একটা আনবিলিভেবল অ্যামাউন্ট অ্যাড হয়ে যায়, যেটা হওয়ার কথা ছিল না। তখন এই ট্যাক্স রিটার্ন থেকে মানে এই জিনিসটা ধরা যায় যে কে দুর্নীতি করলো, হঠাৎ করে তার এত সম্পদ কোথা থেকে আসলো, এই জিনিসটা আসলে ধরার জন্যই মূলত ট্যাক্সের ব্যাপারটা আসে, যে সে ফুল অ্যামাউন্ট অফ ট্যাক্স দিয়ে তার অ্যামাউন্টটাকে লিগাল করে রাখছে কিনা। যাই হোক, তো এই পেজটা যদি আমরা দেখি, সেকেন্ড যে পেজটা, এখানে বলতেছে যে অনেকগুলো হেড আছে যে আমার অ্যাসেট ডিক্লারেশনের জন্য। তো এখানে যদি দেখি, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে নামটা লিখতে হবে এসএসসির, 3 নাম্বার দিতে হবে, আর স্টেটমেন্ট অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ আমার কাছে কি কি অ্যাসেট আছে, আমার কাছে লায়াবল কে কে, যেমন যদি ব্যাংক ঋণ থেকে থাকে বা অন্য কোনো লায়াবিলিটিস থাকে, ওই হিসাব আমি দেখাবো। তারপর আমার টোটাল অ্যাসেট থাকবে। তো এখন ধরে নিলাম আমি এবছর প্রথম ট্যাক্স দিব। তো এখন এবছর যদি আমি প্রথম ট্যাক্স দিই, তাহলে আমার এবছরের মানে 30শে জুন 2020 সালে আমার টোটাল অ্যাসেটের পরিমাণ কত, এটা একমাত্র আমিই জানবো। তো আসলে অ্যাসেটের পরিমাণ কত আমি তাহলে হিসাব করতে থাকি, দেখি আমার টোটাল অ্যাসেটের পরিমাণ আসলে কত আছে। তো আমি তো জানবো আমার কোথায় কি আছে। তো একদম ফার্স্টে যদি আমি তাকাই, কি বলছে, শেয়ার, সেভিংস, ইনভেস্টমেন্ট, লোন, যে কিছু আছে কিনা। তো চিন্তা করে দেখলাম যে না, আমার তো শেয়ার টেয়ার কিছু নাই। লোন ধরলাম আছে, ধরলাম হচ্ছে কি আমি কাউকে ধার দিছিলাম, ধরে নিলাম আমি কাউকে 2 লক্ষ টাকা ধার দিলাম, মানে আমার দেয়া ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এক প্রকারের লোন, তো এটা এখানে দেওয়া। আর ইনভেস্টমেন্ট, হয়তো আমার অন্য একটা ব্যবসা ছিল, যেটা আমার আগে ইনভেস্টমেন্ট করা ছিল, ধরলাম আমার একটা ছোট ইনভেস্ট, ধরলাম 1 লক্ষ টাকার আমার একটা ইনভেস্টমেন্ট আগে করা ছিল কোনো একটা ব্যবসায়। তো এটা হচ্ছে কি আমার ইনভেস্টমেন্ট। তো এখানে 1 লক্ষ 2 লক্ষ, টোটাল 3 লক্ষ টাকা। এই অ্যাসেটটা কি ছিল, আমার আগে থেকেই ছিল। সামহাও হয়তো আমি আগে টিউশনি করাইতাম, বা আগে আমার কোনো গিফটের মাধ্যমে বা হোয়াট এভার কোনো একটা ওয়েতে আমার কাছে আসলে এই অ্যামাউন্টটা ছিল, যেটা আমি একজনকে ধার দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার একটা ব্যবসা, ছোটখাটো ব্যবসা, ইনভেস্টমেন্ট হয়তো ছিল। তো আমার মোটর বাইক থাকতে পারে, যদি কারো মোটর বাইক থাকে সেটা এখানে লিখে দিবেন, এটার প্রাইস কত। আচ্ছা, এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জুয়েলারি। অনেকেই এটাকে মানে একটা ডিক্লেয়ার করেন যে তার আসলে এত অ্যামাউন্ট অফ জুয়েলারি আছে। তো অনেকে স্পেশালি মেয়েদের তো দেখা যায় যে বাসা থেকে মানে ইনহেরিটেন্স ওয়েতে জুয়েলারি পায়, অনেক সময় ছেলেরাও পেয়ে থাকে। তো এটা যদি কারোর ক্ষেত্রে প্রযোজ্য হয়, জুয়েলারি অ্যামাউন্টটা সে এখানে লিখে দিবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি সিম্পলি, ধরলাম কারো হচ্ছে কি 15 তোলা, মোস্ট প্রবলি তোলা আর ভরি একই জিনিস,
তো কারো ধরলাম হচ্ছে 15 তোলা গভর্নমেন্ট, সরি, গোল্ড আছে, এটা নট ভ্যালুড দেওয়া যেতে পারে, অর্থাৎ এটার বাজার মূল্য যেহেতু প্রত্যেক বছর চেঞ্জ হয়, সেই জন্য নট ভ্যালুড। এটা হচ্ছে যখন আমি সেল করবো তখন এটার ক্যালকুলেশন আসবে, অর্থাৎ 15 তোলার তখন যে দাম থাকবে ওই টাকাটা আমার অ্যাসেটে অ্যাড হবে। যদিও এখানে বলে দিছে কোয়ান্টিটি অ্যান্ড কস্টের কথা বলে দিতে, তো আমি 15 তোলা বলে দিলাম কোয়ান্টিটি, আর কস্টের কথাটা আমি এখানে লিখলাম না, যেহেতু গোল্ডের ভ্যালু এদিক সেদিক হয়। তারপরে 7 নম্বর পয়েন্টে কি বলছে, ফার্নিচার। এখন ফার্নিচারের কস্ট, এটা তো কস্ট অবশ্যই আমাকে দিতে হবে, আমার সোফা সোফা খাটটার অনেক কিছু থাকতে পারে, সে আমার কাছে আসলে 5 লক্ষ টাকার ফার্নিচার আমার কাছে আছে। 5 লক্ষ, আচ্ছা, সে আমার কাছে 5 লক্ষ টাকার ফার্নিচার আছে। আর ইলেকট্রনিক ইকুইপমেন্ট, ফ্রিজ, টিভি, ল্যাপটপ, মোবাইল, তারপর আরো অনেক গ্যাজেট ট্যাজেট থাকতে পারে, সব মিলিয়ে ধরলাম হচ্ছে গিয়ে, এই এক্সাম্পল গুলো কিন্তু মানে এক একজনের জন্য এক এক রকম হবে, আমি জাস্ট একটা কমন হিসাব দিচ্ছি আর কি, এক একজনের হিসাব এক এক রকম হবে। আমি এটা প্রথম যদি কেউ ট্যাক্স দিতে থাকে তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে এটা আমি আসলে দেখাচ্ছি। তো এখানে ইলেকট্রনিক ইকুইপমেন্ট ধরলাম হচ্ছে যিনি ট্যাক্স দিচ্ছেন তার কাছে আরো ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে হচ্ছে গিয়ে 5 লক্ষ টাকার আরো। এখন এখানে লজিক খুঁজলে কিন্তু হবে না, কারণ হচ্ছে যে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখন কারো কাছে ফার্নিচার 10 লক্ষ টাকার ফার্নিচারও বাসায় থাকতে পারে, 15 লাখ টাকার ফার্নিচারও থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে, ইভেন এমন অনেক সোফাও আছে যেটার দাম হচ্ছে গিয়ে 10-12 লাখ টাকা। আমি তাদের এক্সাম্পলে যাচ্ছি না, আমি সিম্পলি দেখাচ্ছি আর কি ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। আচ্ছা, তো এখন এই বছর যে আমি ইনকাম করলাম কত, 8 লক্ষ সামথিং টাকা টাকা আমি ইনকাম করলাম। তো এর মধ্যে তো আমার কিছু খরচ হয়ে গেছে, আর কিছু টাকা আমার ব্যাংকে থেকে গেছে, বা কিছু টাকা আমার হাতে ক্যাশে আছে। তো এইটা আসলে কত সেটা আমি জানি, অবশ্যই জানি, কারণ আমি যেহেতু সারা বছর হিসাবটা করব, এই ক্যালকুলেশন যখন আমি মিলাতে যাব তখন কিন্তু আমি বুঝবো। তো আমি ধরে নিলাম ফর এক্সাম্পল আমার কাছে আসলে ব্যাংকে 1,50,000 টাকা থেকে গেছে, 1,50,000 টাকা হচ্ছে আমার ব্যাংকে আছে, অর্থাৎ আমি ইনকামের পরে যেই আমার সেভিংস খরচ টরচ সবকিছু বাদটা দিয়ে, প্রভিডেন্ট ফান্ডের হিসাব, আমার লোন টোন সবকিছু বাদ দিয়ে আমার ব্যাংকে 1,50,000 টাকা, এটা কিন্তু আমার ব্যাংকের স্টেটমেন্ট আমাকে সাপোর্ট দিবে। অর্থাৎ আমার ব্যাংকে যদি 2 লক্ষ টাকা থাকে সেটা কিন্তু স্টেটমেন্ট লেখা থাকবে, তো তখন আমার অ্যামাউন্ট হবে 2 লক্ষ, যদি হয় 1 লক্ষ সেটা 1 লক্ষ, যদি হয় 3 লক্ষ, মানে ব্যাংক অ্যাকাউন্টে যা থাকবে। এর বাইরে আমার বাকি টাকা আমার কিছু হাতে থাকতে পারে। তো ধরে নিলাম যে সেম অ্যামাউন্ট অফ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আমার 1,50,000 টাকা আমার হাতেও আছে, 15,000, 1,50,000 টাকা হাতেও আছে। আদার ডিপোজিট, অনেক সময় অনেকে নতুন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে, ওটা তার ব্যাপার। সো যদি কেউ মনে করে তার ডিপোজিট হাতে আছে সে এটা লিখবে এখানে। তো আমি ধরে নিলাম যে আমার আসলে একটা আমি ডিপোজিট করছিলাম ফর এক্সাম্পল, তো এটা আসলে 1 লক্ষ টাকার, 1 লক্ষ। তাহলে এখানে কত, 1.5 আর এখানে হচ্ছে আমার টোটাল 4 লক্ষ টাকার অ্যাসেট, 4,000, 40,000, 4 লক্ষ টাকা হচ্ছে আমার টোটাল অ্যাসেট। আচ্ছা, এরপরে কি আসতেছে, আমার টোটাল অ্যাসেট ক্যালকুলেশন। আমার টোটাল অ্যাসেট তাহলে কত আসতেছে, এখানে আছে 4 লক্ষ, এখানে আছে 5 + 10 লক্ষ, 14, আর এখানে আছে 3 লক্ষ, অর্থাৎ আমার টোটাল অ্যাসেট আসতেছে কত, 17 লক্ষ টাকার, 17 লক্ষ। এটা হচ্ছে আমার এই বছর শেষে, মানে 30শে জুন 2020 শেষে আমি দেখলাম যে আমার হিসাব নিকাশ করে 17 লক্ষ টাকা। তো এখন এর মধ্যে আমার লায়াবিলিটিস থাকতে পারে কিরকম, যে ব্যাংক লোন থাকতে পারে, মর্টগেজ থাকতে পারে, এটা ইন্ডিভিজুয়াল এক একজনের তো এক এক রকম হবে। যদি কারো থেকে থাকে সেটা এখানে বসাবে, আমি ধরে নিলাম যে আমার কাছে নাই, বিকজ এত কমপ্লিকেটেড হিসেবে আমি যাইতে চাচ্ছি না। তো এখানে যেহেতু আমার লায়াবিলিটিস নাই, তো আমার লায়াবিলিটিস হচ্ছে 0। তার মানে কি দাঁড়াচ্ছে, 11 নম্বরে যদি দেখি, নেট ওয়েলথ অ্যাজ অন লাস্ট ডেট অফ দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ 30শে জুন 2020 সালে আমার টোটাল অ্যাসেটের পরিমাণ কত, ডিফারেন্স বিটুইন দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। তাহলে আমার কত আসতেছে, 17 লক্ষ টাকা, যেহেতু আমার টোটাল অ্যাসেট, আমার লায়াবিলিটি 0, সো আমার 17,000, 1,70,000, 17 লক্ষ, এখানে একটা শূন্য হবে। তো 17 লক্ষ টাকাই হচ্ছে আমার কি, নেট ওয়েলথ। ভালো কথা। তো 17 লক্ষ টাকা যদি আমার নেট ওয়েলথ হয়ে থাকে, এখন একটা জিনিস করতে হবে, যেহেতু আমি প্রথমবার আমি আমার ইনকাম স্টেটমেন্ট জমা দিচ্ছি, তো 30শে জুন 2020 হচ্ছে কি আমার কাছে আছে হচ্ছে কত, 17 লক্ষ টাকার অ্যাসেট। তো নেট ওয়েলথ অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ 30 জুন 2019, তখন তো আমার মাত্র ইনকাম করা শুরু হয়েছে। তো এই এক বছরে আমি ধরে নিলাম যে আমার, ধরে নিলাম না, আমি তো জানবো যে আমার খরচ কত হয়েছে। তো আমি হিসাবটা করতেছিলাম যে আমার 3 লক্ষ টাকা হচ্ছে আমার গত বছর টোটাল ইনকাম থেকে বেঁচে গেছিল। তার মানে এই 3 লক্ষ টাকা ছিল হচ্ছে কি আমার নতুন ইনকাম।
তার মানে বাকি জিনিসগুলো হচ্ছে আমার সারা বছর আগে থেকে করা ছিল। এই যে ফার্নিচার বলেন, তারপর হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার আগে থেকেই করা। আর 3 লক্ষ টাকা ছিল হচ্ছে আমার এই বছর স্যালারির মাধ্যমে আমার অ্যাড হয়েছে। তো সেক্ষেত্রে আমার কি হবে, যে নেট ওয়েলথ অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার কত হবে, আমার 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা। তাহলে আমার অ্যাক্রিডিশন অফ ওয়েলথ, আমার অ্যাক্রিডিশন বা বৃদ্ধি কত হচ্ছে, 3 লক্ষ টাকা। 3,000, 30,000, 3 লক্ষ, অর্থাৎ আমার গত 1 বছরের আমার ওয়েলথের অ্যাক্রিডিশন বা বৃদ্ধি পাইলো কত, 3 লক্ষ টাকা, যেটা আমি আমার স্যালারি থেকে সেভ হয়েছে। আমার টোটাল ইনকাম যেহেতু 8 লক্ষ সামথিং ছিল, ওখান থেকে আমার সব খরচ টরচ বাদ দিয়ে 3 লক্ষ টাকা আমার হাতে ছিল। এই 3 লক্ষ টাকা আমার অ্যাসেটে কি হলো, সংযুক্ত হলো। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট ঘর আছে, যে 14 নম্বর, পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্ডিচার। তো এখন পার্সোনাল ফ্যামিলি এক্সপেন্ডিচার কত হবে, এটা হচ্ছে কত, আমি ওই যে টোটাল ইনকামটা করলাম ওইটার মধ্যে তো আমি এটা খরচ করব, অর্থাৎ আমার 8,90,000 টাকার মতো ইনকাম ছিল। তো ধরে নিলাম এখানে হচ্ছে কি আমার অলমোস্ট সে 5,90,000 টাকা হচ্ছে কি আমার খরচ। 5,90,000 টাকা, আমি এখানে 96,000 লিখলাম। তো 5,96,000 টাকা হচ্ছে আমার খরচ, আমার পার্সোনাল ফ্যামিলি এক্সপেন্ডিচার। তাহলে টোটাল অ্যাক্রিডিশন অফ ওয়েলথ কত আমার, দেখেন কি বলতেছে, টোটাল অ্যাক্রিডিশন অফ ওয়েলথ, টোটাল অফ সিরিয়াল 13 এবং 14, 13 এবং 14 টোটাল অর্থাৎ যোগফল, 5,90,000 যোগ 3 লক্ষ, অর্থাৎ আমার 8,90,000 টাকা হচ্ছে আমার এই বছরের টোটাল ইনকাম। ব্যাপারটা কিন্তু তাই, আমরা যদি প্রথমে স্যালারি স্টেটমেন্টটা দেখি, ওখানে কিন্তু আমরা হিসাব করছিলাম 8,94,000 টাকা সম্ভবত। এক্সাক্ট অ্যামাউন্ট আমার যেহেতু মনে নাই, এই জন্য এই 3-4 হাজার টাকার এদিক সেদিক হচ্ছে। তো তারপরে তার মানে আমার এই বছরের টোটাল ইনকাম হলো, মানে বা টোটাল অ্যাসেট হলো 8,90,000 টাকার। তো এখন এটা কই থেকে আসছে, এই সোর্সটা কিন্তু আমাকে দেখাই দিতে হবে। 16 নম্বরে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ফান্ড। আমার এখানে সোর্স অফ ফান্ড কি, শোন রিটার্ন ইনকাম, অর্থাৎ আমার রিটার্নে ইনকাম কত শো করছি আমি, 5,94,000 টাকা। মনে হতে পারে যে 8 লক্ষ তো না বললাম, হ্যাঁ 8 লক্ষই বলছি আমি, এর মধ্যে 5,94,000 হচ্ছে আমার ট্যাক্সেবল। আর ট্যাক্স এক্সামশন কত ছিল আমার, ওই যে 2,96,000 টাকার মতো। তো আমি এটাকে ধরে নিলাম যে 2,96,000 টাকা। তাহলে আদার রিসিট কি ছিল, নাই। তো সেক্ষেত্রে আমার টোটাল কত আসতেছে, টোটাল সোর্স অফ ফান্ড এই 5,2,7, এই দুইটা যোগ করলে আসলে আমার কত হবে, 8,90,000 টাকা। তা এখন এই যোগের ভুল ধরে আসলে লাভ নাই, কারণ হচ্ছে এই যোগটা যদি আমি ওখান থেকে এক্সাক্ট অ্যামাউন্টটা দেখে নিয়ে আসি, তাহলে বুঝবো যে এই দুইটার যোগফল আসলে 8,90,000-ই হবে। বা এখানে আমি যেটা বলতেছি, অর্থাৎ আমার টোটাল যে ইনকামটা সেটা হবে হচ্ছে কি আমার আমার শোন ইনকাম আর হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, ওই দুইটা। মেন কথা হচ্ছে আমার টোটাল অ্যাক্রিডিশন অফ ওয়েলথ বা আমার সম্পদের বৃদ্ধি আর আমার টোটাল বছরের ইনকাম, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারবে না। অর্থাৎ লাস্টে দেখেন 17 নম্বর কি বলছে, ডিফারেন্স বিটুইন 15 অ্যান্ড 16, অর্থাৎ এর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তাহলে হচ্ছে কি বোঝা যাবে যে আমার যে ওয়েলথের ক্যালকুলেশনটা এটা মোটামুটি ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমার যে অ্যাসেট ডিক্লারেশন, এইটার যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা। তো এখানে একটা ব্যাপার একটু অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে যে পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্ডিচার, এইটা যদি আমি দেখাইতে চাই যে আমার সারা বছর যে আমি বলতেছিলাম যে 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, বা আমার কমও খরচ হতে পারে, বিকজ যারা ব্যাচেলার তারা যদি হয় তাদের অনেক কম খরচ হতে পারে, বা ফ্যামিলি যদি ছোট হয়, মানে নানাভাবে হতে পারে, যার মানে লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে কি হবে, তার ওয়েলথ অ্যাক্রিডিশন বছর শেষে বেশি হবে। তো আমি যদি ওইটা একটু দেখতে চাই, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ফার্স্ট পেজটা আমার এনবিআর এর যে ওয়েবসাইটের পেজটা, ওখানে যদি আমি যাই, ওইখানে আসলে মানে মোটামুটি সবকিছুই কিন্তু বলে দেওয়া আছে যে আমার কি কি ধরনের ফর্ম আসলে পাওয়া যাবে, বা কি কি ধরনের ফর্ম আমার দরকার। এখানে দেখেন একটা ফর্ম কিন্তু আছে যে বাংলাদেশে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী আইটি 10 BB 2016, এটা ইংলিশ ফর্মটা কোথায়, ইংলিশ ফর্মটা হচ্ছে যে এই যে আমার ইংলিশ ফর্মটা হচ্ছে গিয়ে কই গেল, স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল, এই যে দেখেন আইটি 10 BB স্টেটমেন্ট অফ লাইফ, এটা হচ্ছে কি আমার এক্সপেন্ডিচারের হিসাবটা যদি আমি দেখাইতে চাই, যে স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস। তো এক্সপেন্ডিচারগুলো কি ধরনের হতে পারে, যে আমার ফুড, ক্লোদিং, হাউস এক্সপেন্স, অটো ট্রান্সপোর্টেশন, তারপর হইতে পারে গ্যাস, ওয়াটার, ফোন বিল, ইন্টারনেট বিল, তারপরে স্টাফ, আদার এক্সপিরিয়েন্স, চিলড্রেন থাকলে চিলড্রেন এডুকেশন পারপাসে, তারপরে কি আছে, ফেস্টিভ্যাল আছে, ডোমেস্টিক আছে,
ট্যুর, হলিডে, ফিলান্থ্রপি, আদার স্পেশাল এক্সপেন্সেস, গিফট, মানে যত ধরনের খরচ আছে, মানে যেগুলো হচ্ছে গিয়ে আমার আর ফেরত পাবো না, ওটা কিন্তু আমার এই ধরনের এখানে ওই ধরনের খরচগুলোর কথাই বলা আছে যেগুলো কিন্তু আমার লাইফে অ্যাসেট হিসেবে থাকবে না। যেমন আমি যদি একটা ফার্নিচার কিনি, ওটা কিন্তু ওই যে একটা ফার্নিচারের ঘর ছিল ওখানে ওটা অ্যাড হয়ে যাবে। হুম, যদি আমি একটা টিভি কিনি, ফ্রিজ কিনি, ওটা কিন্তু আমার অ্যাসেট হিসেবে গণ্য হবে। বাট এখানে যে এক্সপেন্ডিচারগুলোর কথা বলা আছে এর একটাও কিন্তু থাকবে না, অর্থাৎ বছর শেষে এই পুরোটাই হচ্ছে কি আমার খরচ, অর্থাৎ শেষ হয়ে গেছে আমার কাছ থেকে এই অ্যামাউন্টটা। তো এইটার যদি আমি ক্যালকুলেশনটা একটু দেখতে চাই, যদি এটা আসলে দেখা খুব জরুরি কিছু না, আমি জাস্ট মিলানোর জন্য এই হিসাবটা দেবো। কজ আমরা লাইফে সারা বছর কিন্তু একদম পাই টু পাই হিসাব আমরা করি না, যে লিখে রাখি না যে আমার এত এত টাকা গেল, কিন্তু রাদার আমি এখানে যে কাজটা করবো আমরা হিসাবটা মিলাই দেবো। আমি যদি ওই ফার্স্ট পেজটা যাই তাহলে বুঝতে পারবো যে হিসাবটা আসলে কিভাবে মিলাইতে হবে। যে আমি আমার টোটাল ইনকাম তখন বলতেছিলাম কত, এই যে এই পেজটা আমার লোড হয়ে গেছে, তো এখানে আমি বলতেছিলাম যে আমার টোটাল ইনকাম হচ্ছে কি, স্টিল লোডিং, আচ্ছা লোড হয়ে গেছে। তো আমি টোটাল ইনকামটা আমি এখানে দেখাচ্ছিলাম হচ্ছে গিয়ে 8,94,000 টাকা, ট্যাক্স ফ্রি ছিল 2,96,000 টাকা, আর আমার ট্যাক্সেবল ছিল হচ্ছে গিয়ে কত 5,94,000 টাকা। আর এটা লোড হতে আসলে বেশি লেট করতেছে। তো এইখানে হচ্ছে এখন আমার এটা লোড হয়েছে যে আমার টোটাল ইনকাম কত 8,90,000 টাকা, আর আমার ট্যাক্সেবল 5,94,000। তো আমি যেটা বলতেছিলাম যে আমার আসলে তখন আমি দেখালাম কি যে আমার 3 লক্ষ টাকা আসলে কি হয়েছে আমার সেভিং ছিল। তো সেক্ষেত্রে আমি এক্সপেন্ডিচার কত দেখাইতে হবে, যেটা বলতেছিলাম যে এটা তো আসলে আমরা সবসময় ক্যালকুলেট করে রাখি না, এটা আমরা মিলানোর জন্য আমরা এক্সপেন্ডিচারটা মানে অ্যাজাম্পশন করে যেটা লজিক্যাল ওইভাবে দেখাই দিব। তো এটা যদি আমি বলি, তো এখানে আমার কত হবে C23 মাইনাস 3 লক্ষ, তাহলে আমি কি পাবো যে আসলে আমি আমার এক্সপেন্ডিচার হয়েছে কত 5,90,000 টাকা হচ্ছে আমার গিয়ে এই বছরের খরচ ছিল হচ্ছে 5,90,000 টাকা। তো এই 5,90,000 টাকার এক্সপেন্ডিচার কিন্তু আমি এখানে দেখাই দিতে পারি কিভাবে। তো এখানে লাইফ ফর ফুড, ক্লোদিং, এসেনশিয়ালস, এইখানে যদি আমি দেখাই দিলাম যে আমার খাবার টাবার সব মিলে হচ্ছে 2,20,000 টাকার মতো গেল। তারপর হাউজিং এক্সপেন্স, যে 20,000 টাকা করে ভাড়া হয়, সেখানে চলে যাবে হচ্ছে 20 × 12 2,40,000। তো এইভাবে করে অটো, ট্রান্সপোর্টেশন, ফুয়েল, কারো গাড়ি থাকলে ড্রাইভার স্যালারি, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, হাবিজাবি সব হিসাব করে দেখা যাবে কিন্তু মানে মোটামুটি 5 লক্ষ টাকার মতো, বা যার যত হিসাব আছে। তো এখানে আমি দেখা একটা অ্যাপ্রক্সিমেশন দেখালাম আর কি, 5,67,000 টাকা হোয়াটএভার। তো আমরা যেহেতু বলছি হচ্ছে কি 5,90,000 টাকা, এখানে আরো কিছু টাকা বাড়াই দিলে কিন্তু ওটা টোটাল 5,90,000 টাকা হয়ে যাবে। যদি আমি আরো 23,000 টাকা বাড়াই দিই, তাহলে এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমার 33,000 টাকা, ব্যাস আমার 5,90,000 টাকা মিলে গেল। তো এই ফর্মটা কিন্তু ইচ্ছা করলে পূরণ করে দেওয়া যায় যে আমার টোটাল এক্সপেন্ডিচার ছিল হচ্ছে গিয়ে 5,90,000 টাকা। তো এমনি করে আসলে আমার যে টোটাল স্পেসিফিক্যালি আমার মানে স্যালারি ইনকামের জন্য এই 3টা ফর্ম পূরণ করলে হয়ে যায়। অর্থাৎ আমার লাগবে হচ্ছে ফার্স্টে স্যালারি স্টেটমেন্টটা, তারপর লাগবে হচ্ছে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন যদি থাকে, আর লাস্ট হচ্ছে এক্সপেন্ডিচার, এবং ফাইনালি এই 3টা জিনিসই সামারাইজ করবো কোথায় আমরা আইটি উমো, অর্থাৎ এই ফর্মটার মধ্যে, সরি আইটি উমো হচ্ছে গিয়ে এই ফর্মটার মধ্যে আবার যদি দেখাই আইটি উমো, এই ফর্মটার মধ্যে আমি ফার্স্ট পেজ থেকে আমি স্যালারি, ইনকাম স্টেটমেন্ট এগুলো দেখাইতে পারবো। তারপর সেকেন্ড পেজে আমি অ্যাসেট ডিক্লারেশন করব, এবং ফাইনালি আমি এখানে সাইন টাইন করে দেখাই দিব যে আমার নেট ইনকাম এত, ট্যাক্স পেইড এত, টোটাল ইনকাম এত ছিল, গ্রস ওয়েলথ এত ছিল। তো এই জিনিসটা টোটাল দেখাইলে হচ্ছে কি এখানে রিটার্ন সাবমিটেড আন্ডার সেকশন 82BB, এই 82BBর উপর একটা সাইন দিয়ে দিব, আর এখানে জোন আর সার্কেলের নাম আমরা লিখে দিব করে এটা আসলে এইভাবে ট্যাক্স আমরা স্যালারি জমা মানে ট্যাক্স রিটার্নটা জমা দিতে পারবো। আর আরেকটা জিনিস যদি এই বিষয়ে আরো ক্লিয়ারিফিকেশন দরকার হয়, যেমন হলো না আমার আসলে কিছু জিনিস আরো ক্লিয়ার হওয়া দরকার, এই জন্য এইখানে এনবিআর এর যে ওয়েবসাইট আছে এখানে পাবলিকেশন সুন্দর করে দেখেন, ইনকাম ট্যাক্স নির্দেশিকা একটা পেজ আছে, এখানে কিন্তু একদম ব্রিফলি সবগুলো জিনিসপত্র বর্ণনা করে দেওয়া আছে। আমি যে কথাগুলো বললাম এগুলোর রেফারেন্স কিন্তু আসলে সব এখান থেকেই নেওয়া। এই যে আইটি উমোর কথা বলা, আইটি উমো, আইটি ঘম, যে
কেবল বেতনভোগী করদাতার জন্য। হ্যাঁ, তো যারা বেতনভোগী আমরা, তাদের জন্য কিন্তু এটা খুব সুইটেবল একটা ফর্ম। এর পাশাপাশি বিভিন্ন মানে সবগুলো জিনিসই এখানে কিন্তু বলা আছে। তো এরপর যে কথাগুলো বলতেছিলাম যে কত পার্সেন্ট বকেয়া, কত সরি বাড়ি ভাড়ার কত পার্সেন্ট ফ্রি দেয়, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসছে। এখানে কিন্তু এক্সাম্পল আকারে সব বর্ণনা করে দেওয়া আছে। সো কারো যদি মনে হয় যে আরো ক্লিয়ার করে ট্যাক্স সম্পর্কে জানা দরকার, এই ফর্মটা থেকে কিন্তু একদম মানে কেউ যদি স্টাডি করে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আসলে একটা লেকচার দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হয় যে এইখান থেকে মোটামুটি ট্যাক্স রিটার্ন জমা দেওয়া সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো তারপরেও যদি কারোর কোনো সমস্যা হয়, এই নির্দেশিকা তো আছে। আর এখানে যে স্যাম্পলগুলো দেখালাম বা একটু রিওয়াইন্ড করলে আমার কাছে মনে হয় যেটা, যে আমার টোটাল মানে একদম সিম্পল রিটার্নগুলো জমা দেওয়া আসলে খুব বেশি ডিফিকাল্ট হবে না। যাই হোক, আশা করি এই মানে টিউটোরিয়ালটা মোটামুটি হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।